আসসালামু আলাইকুম। এখন আমি হাইলিন চেঞ্জ আলোচনা করব। অনেক ছোট একটি টপিক। তো হাইলিন চেঞ্জ জিনিসটা কি? হাইলিন চেঞ্জ হচ্ছে একটি সেলের ভিতরে এবং বাইরে কিছু অল্টারেশন হয়, যার কারণে ওই সেলটাকে যখন আমরা হিমোটক্সিলিন আর নিউসিনোফিলিক স্টেইনিং করি তখন ওটা গ্লাসি হোমোজেনাস এবং পিঙ্কিশ একটা অ্যাপিয়ারেন্স দেখা যায়। যেমন এটা হচ্ছে একটা সেল, এই সেলের ভিতরে এবং বাইরে মানে ইন্ট্রাসেলুলারি এক্সট্রাসেলুলারি কিছু চেঞ্জ হতে পারে, যার কারণে যখন আমরা হেমোটক্সিলিন অ্যান্ড ইউসিনোফিলিক স্টেইনিং করি তখন এই পুরো সেলটা ইউজুয়ালি গ্লাসি হোমোজেনাস এবং পিঙ্ক একটা অ্যাপিয়ারেন্স দেখা যায়। তো হাইলিন চেঞ্জকে ইউজুয়ালি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার হাইলিন চেঞ্জ, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার হাইলিন চেঞ্জ। তো ইন্ট্রাসেলুলার হাইলিন চেঞ্জের এক্সাম্পল হচ্ছে ইউজুয়ালি প্রোটিন অ্যাকুমুলেশন, মানে সেলের মধ্যে যদি এক্সেস প্রোটিন অ্যাকুমুলেশন হয় তাহলে যে হাইলিন চেঞ্জ হয় সেটা হচ্ছে ইন্টারসেলুলার হাইলিন চেঞ্জ। তো এর এক্সাম্পল হচ্ছে ইউজুয়ালি রাসেল বডি, এছাড়াও রিঅ্যাবজর্পশন ড্রপলেট, এছাড়াও আরেকটা আছে সেটা হচ্ছে ম্যালোরি অ্যালকোহলিক হায়ালিন। তো দেখতে পাচ্ছি ইন্ট্রাসেলুলার হায়ালিন চেঞ্জের মধ্যে আছে প্রোটিন অ্যাকুমুলেশন সাচ অ্যাজ রাসেল বডি, রিঅ্যাবজর্পশন ড্রপলেট অ্যান্ড ম্যালোরি অ্যালকোহলিক হায়ালিন। এর মধ্যে রাসেল বডি যেটা সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যদি এক্সেসিভ প্রোটিন অ্যাকুমুলেশন হয় তাহলে ওটাকে রাসেল বডি বলা হয়। আর রিঅ্যাবজর্পশন ড্রপলেট ইউজুয়ালি আমাদের কিডনিতে হয়ে থাকে। আর ম্যালোরি অ্যালকোহলিক হায়ালিনটা তো বোঝা যাচ্ছে অ্যালকোহলের কারণে হয়। এবার সে এক্সট্রাসেলুলার হায়ালিন চেঞ্জ। তো এক্সট্রাসেলুলার হায়ালিন চেঞ্জ ইউজুয়ালি আমাদের যে স্কার টিস্যু আছে ওই স্কার টিস্যু যদি অনেক দিন ধরে থাকে, মানে যে ওল্ড স্কার, ওই ওল্ড স্কারের যেই কোলাজেন ফাইবার থাকে ওই কোলাজেন ফাইবারে ইউজুয়ালি হতে পারে, মানে আমাদের ওল্ড স্কারের যে কোলাজেন ফাইবার ওইখানে হাইলিন চেঞ্জ হতে পারে। এছাড়াও আরও একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল সেটা হচ্ছে ক্রনিক হাইপারটেনশন বা ক্রনিক ডায়াবেটিস মেলাইটাস যেসব পেশেন্টের আছে ওইসব পেশেন্টের স্মল আর্টারিওল, মেনলি আমাদের যে কিডনি আছে ওই কিডনির যে স্মল আর্টারিওল থাকে ওই কিডনির স্মল আর্টারিওলটা হাইলিনাইজড হইতে পারে, যার কারণে ইউজুয়ালি আমাদের যে প্লাজমা প্রোটিন থাকে ওই প্লাজমা প্রোটিনগুলো কিডনির ওই আর্টারিওলস থেকে বের হয়ে আমাদের বেজমেন্ট মেমব্রেনে ইউজুয়ালি ডিপোজিট হয়ে যায়। এবারে সেই গ্যাংরিন। তো গ্যাংরিন জিনিসটা কি? গ্যাংরিন হচ্ছে আমাদের যদি নেক্রোসিস এবং পুট্রিফেকশন একসাথে থাকে তাহলে সেটাকে গ্যাংরিন বলা হয়। তো গ্যাংরিনের ডেফিনেশন হচ্ছে গ্যাংরিন ইজ দ্য ম্যাক্রোস্কোপিক ডেট অর নেক্রোসিস অফ টিস্যু উইথ সুপারঅ্যাডেড পুট্রিফেকশন। তো গ্যাংরিনের টাইপ কি কি? টাইপস ইউজুয়ালি তিনটা, একটা হচ্ছে ড্রাই গ্যাংরিন, একটা হচ্ছে ওয়েট গ্যাংরিন বা ময়েস্ট গ্যাংরিন, আর একটা হচ্ছে গ্যাস গ্যাংরিন। তো গ্যাস গ্যাংরিন ইউজুয়ালি আমাদের যেই ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস আছে ওই ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস দিয়ে ইনফেকশন হলে গ্যাস গ্যাংরিন হয়ে থাকে। তো প্রথমে আসে হচ্ছে ড্রাই গ্যাংরিন। তো ইউজুয়ালি আমাদের ড্রাই গ্যাংরিন যখন আর্টারিয়াল অবস্ট্রাকশন হয়, যখন আর্টারিয়াল ব্লাড না আসে কোনো অর্গানে, বাট ভেনাস ব্লাড যদি একদম ইনট্যাক্ট থাকে তাহলে আমাদের ড্রাই গ্যাংরিন হয়ে থাকে। তো ড্রাই গ্যাংরিনে যে আর্টারির সমস্যা হয় তো ভিন্ন কারণ হতে পারে, মানে আমাদের যে ড্রাই গ্যাংরিনটা হচ্ছে ওইখানে যে আর্টারির অবস্ট্রাকশন ওটা অনেকভাবে হতে পারে, যেমন আর্টারিয়াল ওয়ালের চেঞ্জ হতে পারে, ঠিক আছে, ওয়ালেরই চেঞ্জ হতে পারে। তো আর্টারিয়াল ওয়ালের চেঞ্জ ইউজুয়ালি আমাদের হয়ে থাকে অ্যাথেরোস্ক্লেরোসিসে বা আর্টারিও স্ক্লেরোসিসে, এছাড়াও থ্রম্বো অ্যাঞ্জিনাইটিসে হতে পারে, মানে থ্রম্বোঅ্যাঞ্জিনাইটিস অবলিটারেশন হতে পারে মেনলি। তো থ্রম্বোঅ্যাঞ্জিনাইটিস অবলিটারেশন আমাদের মেনলি যে বার্জার্স ডিজিজ ওই বার্জার্স ডিজিজে হয়ে থাকে। এছাড়া আমাদের যে ডায়াবেটিক গ্যাংরিন, ওই ডায়াবেটিক গ্যাংরিন মূলত ড্রাই গ্যাংরিন। এছাড়া আমাদের আর্টারি যদি স্পাজম হয় তাহলে আমাদের ড্রাই গ্যাংরিন হতে পারে। তো আর্টারি স্পাজম ইউজুয়ালি দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে ডিজিজ হতে পারে যেটাকে ইউজুয়ালি রেনর্স ডিজিজ বলা হয়, আর একটা হচ্ছে আর্গট পয়জনিংয়ে ইউজুয়ালি হতে পারে। এছাড়াও আমাদের আর্টারির যে লুমেন ওইটা অবস্ট্রাকশন হয়ে যাইতে পারে। তো অবস্ট্রাকশন ইউজুয়ালি দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে এমবোলাস ফর্মেশন হলে মানে এমবোলিজমে, আর একটা হচ্ছে থ্রম্বাস ফর্মেশন হলে মানে থ্রম্বোসিসে ইউজুয়ালি। এছাড়া আমাদের আর্টারিতে যদি বাইরে থেকে কোনো প্রেশার পড়ে যার কারণে আর্টারিটা ইউজুয়ালি ন্যারো হয়ে অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, যেমন আমাদের যদি কোনো টিউমার প্রডিউস হয় বা আমাদের হচ্ছে
টাইট কোনো প্লাস্টার পরা থাকে, যেমন হাত যদি ভেঙে যায় আমরা টাইট প্লাস্টার পরি, তাহলে যেই চাপটা পড়ে আর্টারিতে ওইভাবে আর্টারি অবস্ট্রাকশন হয়ে আমাদের ড্রাই গ্যাংগ্রিন ইউজুয়ালি হতে পারে। তো গ্যাংগ্রিনের কিছু স্পেশাল টার্ম আছে। তো প্রথম টার্মই হচ্ছে নোমা। তো নোমাটা কি? নোমাটা ইউজুয়ালি ভালভা অথবা মাউথে হয়ে থাকে। তো এটা ইউজুয়ালি ম্যালনেরিস যেসব চিলড্রেন আছে ওই সব চিলড্রেনের যদি মিজেলস হওয়ার পরে এটা ইউজুয়ালি দেখা যায়। তো এই নোমাটার আরেকটা নাম হচ্ছে ক্যাংক্রাম অরিস। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ সিনার্জিস্টিক্স গ্যাংগ্রিন। এই পোস্ট অপারেটিভ সিনার্জিস্টিক গ্যাংগ্রিন ইউজুয়ালি আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এবং থাইয়ে দেখা যায় কোনো অপারেশনের পরে। এছাড়া আরেকটা গ্যাংগ্রিন আছে, সেটা হচ্ছে ফোরনিয়ার্স গ্যাংগ্রিন। তো এই ফোরনিয়ার্স গ্যাংগ্রিনটা ইউজুয়ালি আমাদের যে স্ক্রোটাম হয় ওই স্ক্রোটামে ফালমিনেটিং আকারে গ্যাংগ্রিন হয়। তো স্ক্রোটামে ফালমিনেটিং আকারে গ্যাংগ্রিন হলে স্ক্রোটামটা একদমই ডিস্টার্ব হয়ে টেস্টিসটা পুরো ওপেন হয়ে যায়। তো এবার আসে হচ্ছে ড্রাই গ্যাংগ্রিনের প্যাথোজেনেসিস কীভাবে হয়। ড্রাই গ্যাংগ্রিন ইউজুয়ালি আমাদের যে আর্টারিয়াল অবস্ট্রাকশনের জন্য হয়ে থাকে, বাস ভেনাস ড্রেনেজটা ইনট্যাক্ট থাকে। তো এটা নর্মাল সাইড বা কমন সাইড হচ্ছে আমাদের এক্সট্রিমিটি। তো মেনলি আমাদের লোয়ার এক্সট্রিমিটিতে বেশি হয়, আর গ্যাংগ্রিনটা শুরু হয় আমাদের যেই গ্রেড টো, এই গ্রেড টো থেকে। তো ইউজুয়ালি ড্রাই গ্যাংগ্রিনিতে আমাদের আর্টারিয়াল অবস্ট্রাকশন হয়ে যায়। তো যখন আর্টারিয়াল অবস্ট্রাকশন হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের ইস্কেমিয়া ডেভেলপ করে, তাই না? ব্লাড সাপ্লাই পাচ্ছে না। তো ইস্কেমিয়া যখন ডেভেলপ করবে, আমাদের যেখানে ব্লাড সাপ্লাই পাচ্ছে না ওই সাইডটাই কোয়াগুলেটিভ নেক্রোসিস ইউজুয়ালি ডেভেলপ করবে। ঠিক আছে, কোয়াগুলেটিভ নেক্রোসিস। তো ইউজুয়ালি যেখানে ড্রাই গ্যাংগ্রিন হবে ওই জায়গাটা ড্রাই থাকবে, তারপরে ওই জায়গাটা কোল্ড থাকবে, ওই জায়গাটা সিভারিং থাকবে, মামিফাইড থাকবে, ব্ল্যাক থাকবে, ফাউল স্মেলিং থাকবে। ঠিক আছে, ফাউল স্মেলিং। তো ইউজুয়ালি ফাউল স্মেলিং এবং ব্ল্যাক এই দুইটা হয় হচ্ছে ইউজুয়ালি যে আয়রন সালফাইড ফর্মেশন হয় আয়রন সালফাইডের জন্য। ঠিক আছে, আয়রন সালফাইডের জন্য। তো আয়রন সালফাইডটা কিভাবে ফর্মেশন হয়? আয়রনটা হচ্ছে হিমোলাইসিস অফ ব্লাড থেকে আসে, মানে ব্লাডের যদি হিমোলাইসিস হয় ওইখান থেকে আসে। আর সালফাইড যেটা, এই সালফাইডটা ইউজুয়ালি পুট্রিফেকশনের জন্য আসে, ইউজুয়ালি স্যাপ্রোফাইটসের মাধ্যমে সালফাইডটা আসে। তো এটা ইউজুয়ালি আমাদের লোয়ার এক্সট্রিমিটিতে মেনলি গ্রেড টোতে হয়ে থাকে। তো এই ড্রাই গ্যাংগ্রিনে আমার যে গ্যাংগ্রিনাস টিস্যু এবং যে ইনফ্লামেটরি জোন ওর মাঝখানে একটি ডিমার্কেশন থাকে, এরকম একটি ডিমার্কেশন থাকে। ঠিক আছে, এই ডিমার্কেশনটা শুধুমাত্র ড্রাই গ্যাংগ্রিনে থাকে। তো ডিমার্কেশনের ইম্পর্টেন্স হচ্ছে অ্যাম্পুটেশন করা যায়। তো এবার আসে হচ্ছে প্যাথোজেনেসিস অফ ওয়েট গ্যাংগ্রিন। তো ওয়েট গ্যাংগ্রিন বা ময়েস্ট গ্যাংগ্রিন ইউজুয়ালি আমাদের আর্টারি সাপ্লাই এবং ভেনাস ড্রেনাস দুইটাই যদি অবস্ট্রাকশন হয়ে যায় তাহলে ইউজুয়ালি হয়। তো এটা ইউজুয়ালি আমাদের ময়েস্ট এরিয়াতে হয়ে থাকে। আর এই ক্ষেত্রে গ্যাংগ্রিনাস যে পার্টটা ওইটা ময়েস্ট থাকে, ইউজুয়ালি ময়েস্ট অ্যান্ড ব্ল্যাকিশ থাকে, এবং এখানেও ফাউল স্মেলিং অনেক থাকে। বাট এই ওয়েট গ্যাংগ্রিনে নো লাইন অফ ডিমার্কেশন, মানে ওয়েট গ্যাংগ্রিনে কোনো ডিমার্কেশন থাকে না। তো সাইট হচ্ছে ইউজুয়ালি আমাদের ইন্টেস্টাইনে বেশি হয়ে থাকে। ঠিক আছে, তো ইন্টেস্টাইনে কোন কোন কন্ডিশন ইউজুয়ালি হয়? ইন্টেস্টাইনে আমাদের স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়াতে হতে পারে, ইন্ট্রাসাসেপশনে হতে পারে। এছাড়াও আমাদের যদি মেজেন্টেরিক আর্টারিতে যদি ভালভুলাস বা থ্রম্বোসিস হয় তাহলে হতে পারে। এছাড়া আমাদের যে বেড শোর, এই বেড শোরে ড্রাই গ্যাংগ্রিন হয়। এছাড়া লাংসের ড্রাই গ্যাংগ্রিন হয়। তাছাড়া আমাদের যেই ভালভা, তারপরে স্ক্রোটাম, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এবং থায়েও ড্রাই গ্যাংগ্রিন হতে পারে। তো এবার আসে হচ্ছে আমাদের যে ড্রাই গ্যাংগ্রিন, এই ড্রাই গ্যাংগ্রিনের জোন। ঠিক আছে, তো এই ড্রাই গ্যাংগ্রিনের জোন ইউজুয়ালি 3টা জোন থাকে। তো কি কি জোন থাকে? প্রথমে থাকে হচ্ছে একটি গ্রানুলেশন টিস্যু ওভার নেক্রোটিক এরিয়া, মানে যে নেক্রোটিক এরিয়া থাকে ওইখানে একটি গ্রানুলেশন টিস্যু বা গ্রানুলেশন জোন থাকে। ঠিক আছে, তারপরে থাকে হচ্ছে একটি ইনফ্লামেশন জোন।
এটা হচ্ছে একটি ইনফ্লামেশন জোন। আরেকটা জোন থাকে সেটা হচ্ছে গ্রানুলেশন জোন এবং ইনফ্লামেশন জোনের মাঝখানে, এইভাবে এটাকে বলা হয় ডিমার্কেশন জোন। ঠিক আছে, তো এই ডিমার্কেশন জোনের কাজ হচ্ছে গ্রানুলেশন জোন এবং এই ইনফ্লামেটরি জোনকে আলাদা রাখা। তো এটার ইম্পর্টেন্স হচ্ছে অ্যাম্পুটেশন করা হয় ইউজুয়ালি এই ডিমার্কেশন জোনে। তো ডিমার্কেশন জোনটা ফর্মেশন হয় এই গ্রানুলেশন যেই জোন থাকে বা গ্রানুলেশন টিস্যু থাকে এইটার কন্ট্রাকশনের মাধ্যমে। এবার আসে ড্রাই গ্যাংগ্রিন এবং ওয়েট গ্যাংগ্রিনের ডিফারেন্স। তো ড্রাই গ্যাংগ্রিনের কজ হচ্ছে যদি আর্টারি সাপ্লাইটা ইম্পেয়ার্ড হয় তাহলে হয়, আর ওয়েট গ্যাংগ্রিনটা বোথ আর্টারি সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ ইম্পেয়ার্ড হলে হয়। দেন হচ্ছে ড্রাই গ্যাংগ্রিনের গ্যাংগ্রিনাস এরিয়াটা ড্রাই থাকে এবং এইখান থেকে ফাউলি স্মেলিং আসে, বাট ওয়েট গ্যাংগ্রিনের গ্যাংগ্রিনাস এরিয়াটা ইউজুয়ালি ওয়েট থাকে এবং এখান থেকেও ফাউলি স্মেলিং আসে, দুইটা ক্ষেত্রে ফাউলি স্মেলিং আসবে। এরপর সে লাইন অফ ডিমার্কেশন ড্রাই গ্যাংগ্রিনে থাকে, ওয়েট গ্যাংগ্রিনে থাকে না। এবার সেই ইনফেকশন ইউজুয়ালি ড্রাই গ্যাংগ্রিনে কম ইনফেকশন থাকে, বাট ওয়েট গ্যাংগ্রিনে বেশি ইনফেকশন থাকে। এরপর আসে স্প্রেড, ড্রাই গ্যাংগ্রিনটা স্লোলি স্প্রেড হয় আর ওয়েট গ্যাংগ্রিনটা ফাস্টলি স্প্রেড হয়। এবার আসে পুট্রিফেকশন, ড্রাই গ্যাংগ্রিনে পুট্রিফেকশনটা কম, বাট ওয়েট গ্যাংগ্রিনের পুট্রিফেকশন অনেক বেশি এবং র্যাপিড। এবার আসি ব্লেফস আর ক্রিপিটেশন, ড্রাই গ্যাংগ্রিনে কোনো ক্রিপিটেশন থাকে না, বাট ওয়েট গ্যাংগ্রিনে ক্রিপিটেশন পাওয়া যায়। ঠিক আছে, এবার আসি প্রোগ্রেসিভস ড্রাই গ্যাংগ্রিনটা ইউজুয়ালি মেবি ফ্যাটাল, মাঝে মধ্যে ফ্যাটাল হতে পারে, বাট ওয়েট গ্যাংগ্রিন হচ্ছে প্রায় অলওয়েজ ইউজুয়ালি ফ্যাটাল। ঠিক আছে, অলওয়েজ ইউজুয়ালি ফ্যাটাল হয়ে থাকে। এবার সে লোকেশন, ড্রাই গ্যাংগ্রিনটা অলওয়েজ আমাদের যে এক্সপোজড এরিয়া, এই এক্সপোজড এরিয়াতে হয়ে থাকে, মেনলি আমাদের যে লিম্বে হয়। আর ওয়েট গ্যাংগ্রিন ইউজুয়ালি আমাদের যে ইন্টেস্টাইনাল অর্গান থাকে ওই ইন্টেস্টাইনাল অর্গানে হয়ে থাকে, মেনলি ময়েস্ট এরিয়াতে হয়ে থাকে। এক্সাম্পল হচ্ছে আমাদের ড্রাই গ্যাংগ্রিনের এক্সাম্পল হচ্ছে বার্জার্স ডিজিজ। ঠিক আছে, বার্জার্স ডিজিজ। আর ওয়েট গ্যাংগ্রিনের এক্সাম্পল হচ্ছে আমাদের স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়াতে হয়ে থাকে। এবার আসে বার্জার্স ডিজিজ। তো বার্জার্স ডিজিজ ইউজুয়ালি স্মোকিংয়ের জন্য হয়ে থাকে, যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো বার্জার্স ডিজিজ ইউজুয়ালি আমাদের যেই মিডিয়ান সাইজ আর্টারি এবং স্মল সাইজ আর্টারি আছে সেখানে এফেক্ট করে। শুধু মিডিয়ান সাইজ আর্টারি না, আমাদের মিডিয়ান সাইড বা স্মল সাইজ ভেনেও এফেক্ট করতে পারে, আর এটা আমাদের ইউজুয়ালি এক্সট্রিমিটিতে এফেক্ট করে থাকে। এছাড়াও বার্জার্স ডিজিজে নিউট্রোফিলিক ভাস্কুলাইটিস দেখা যায়। এছাড়াও কিছু মাইক্রো অ্যাবসেসও ফর্মেশন হতে পারে। তাছাড়া বার্জার্স ডিজিজের জন্য সেগমেন্টাল থ্রম্বোসিস হতে পারে, ইউজুয়ালি সেগমেন্টাল থ্রম্বোসিস হয়, যেই সেগমেন্টাল থ্রম্বোসিসের জন্য ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি দেখা যায়, মানে ভেসেল থেকে ব্লাড সাপ্লাইটা ঠিকমতো হচ্ছে না। তো ইউজুয়ালি বার্জার্স ডিজিজ আমাদের যেই মিডিয়াম সাইজ বা স্মল সাইজ আর্টারিতে হচ্ছে, তো কোন কোন আর্টারিতে ইউজুয়ালি আমাদের যে আর্টারিয়া ডরসালিস পেডিস ওখানে, তারপরে আমাদের যে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি ওখানে, এছাড়া আমাদের রেডিয়াল আর্টারিতে হতে পারে, আলনার আর্টারিতে হতে পারে, এছাড়াও ডিজিটাল আর্টারিতেও হতে পারে। তো খুব বেশি যদি সিভিয়ার হয় তাহলে আমাদের মেজেন্ট্রিক আর্টারি, আমাদের করোনারি আর্টারি এবং আমাদের যে সেরেব্রাল আর্টারি ওই সেরেব্রাল আর্টারিতেও এফেক্ট করতে পারে। তো প্যাথোজেনেসিস কি? প্যাথোজেনেসিস হচ্ছে ইউজুয়ালি আমাদের স্মোকিং করলে যেই স্মোকিংয়ের যেই সাবস্টেন্স ওইগুলো আমাদের ব্লাড ভেসেলসে লোকাল ইনফ্লামেশন করে। ঠিক আছে, মানে আমাদের ভাস্কুলার ওয়ালে লোকাল ইনফ্লামেশন হয়। তো লোকাল ইনফ্লামেশনের জন্যে আমাদের থ্রম্বোসিস ফর্মেশন হয়। ওই থ্রম্বোসিসের জন্য আমাদের ভেসেল ওয়ালটা অবস্ট্রাকশন হয়ে যায়। অবস্ট্রাকশন হয়ে যাওয়ার কারণে আমাদের ইস্কেমিয়া হয়, তারপরে আলসারেশন হয়, আলটিমেটলি গ্যাংগ্রিন হয়ে যাইতে পারে। তো এই বার্জার্স ডিজিজের কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, শুধু বার্জার্স ডিজিজ না। আচ্ছা, একটা কোশ্চেন আসে প্রবলেম বেস, ওটা বলি। সেটা হচ্ছে এ মেল অফ 70 years developed a black ulcerated lesion in his right great toe for last 6 months.
It is rapidly spreading for 2 months. Give the differential diagnosis. How will you confirm the disease? তো এখানে দেখা যাচ্ছে র্যাপিডলি স্প্রেড করতেছে এবং পায়ে একটি আলসারেশন হয়েছে। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? বার্জার্স ডিজিজ হতে পারে প্রথমেই, এছাড়াও ড্রাই গ্যাংগ্রিন হতে পারে, এছাড়াও বয়সের কারণে গ্যাংগ্রিন হতে পারে, যেটাকে বলা হয় সিনাইল অ্যাথেরোস্ক্লেরোটিক গ্যাংগ্রিন। তো এই ডায়াগনোসিসটা বা ডিজিজটা কনফার্ম করার জন্য অ্যানজিওগ্রাফি করব। অ্যানজিওগ্রাফি করলে আমরা বুঝতে পারবো এটা আসলে কি জন্যে হয়েছে। এবার সে নেক্রোপ্টোসিস। তো নেক্রোপ্টোসিস জিনিসটা কি? নেক্রোপ্টোসিস হচ্ছে এখানে নেক্রোসিস প্লাস অ্যাপোপ্টোসিস একসাথে হয়ে থাকে। তো ইউজুয়ালি নেক্রোসিসটা মরফোলজিক্যালি দেখা যায়, মানে আমরা খালি চোখে যদি দেখি তাহলে নেক্রোসিস দেখতে পারি, আর যদি এটা মেকানিক্যাল ওয়েতে আমরা ডিসক্রাইব করি তাহলে এটা অ্যাপোপ্টোসিস। কারণ মেকানিক্যালি বা মেকানিজমটা ইউজুয়ালি কিছু প্রোগ্রাম পাথওয়ের মাধ্যমে ইউজুয়ালি হয়ে থাকে। তো দেখা যাচ্ছে মরফোলজিক্যালি আর প্রোগ্রাম যেই মেকানিজম মানে মেকানিক্যালি দুইটা মিলেই নেক্রোসিস অ্যান্ড অ্যাপোপ্টোসিসের মতো, এই জন্য এটাকে নেক্রোপ্টোসিস বলা হয়। তো নেক্রোপ্টোসিসের আরেক নাম হচ্ছে প্রোগ্রাম নেক্রোসিস বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রোগ্রাম নেক্রোসিস। তাছাড়া এই নেক্রোপ্টোসিসের আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে এটা ক্যাসপাসেস ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এরা হচ্ছে ক্যাসপাসেসের উপরে ডিপেন্ড করে না, ক্যাসপাসেস ইন্ডিপেন্ডেন্ট। এই জন্যে এই নেক্রোপ্টোসিসকে ক্যাসপাসেস ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম সেল ডেটও বলা হয়। তো নেক্রোপ্টোসিসটা ইউজুয়ালি আমাদের অ্যাপোপ্টোসিসের যে এক্সট্রেন্সিক পাথওয়ে আছে ওই এক্সট্রেন্সিক পাথওয়ের মতো বলতে গেলে, কারণ এইখানে যে রিসেপ্টরটা থাকে নেক্রোপ্টোসিসে ওটা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। তো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর 1 যেটা, এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর 1টা ইউজুয়ালি নেক্রোপ্টোসিসের মেন পাথওয়ে হিসেবে কাজ করে। তো নেক্রোপ্টোসিসের রিসেপ্টর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর 1 এবং এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর যে রিসেপ্টরটা থাকে এর সাথে বাইন্ড করে হচ্ছে ফ্যাস প্রোটিন, এছাড়া যেই ভাইরাল ডিএনএ অথবা আরএনএ থাকে ওইগুলো বাইন্ড করতে পারে, অথবা সামটাইমস ভাইরাল প্রোটিনও বাইন্ড করতে পারে। তো দেখতে পাচ্ছি নেক্রোপ্টোসিসটা ইউজুয়ালি করে থাকে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর 1 রিসেপ্টরের মাধ্যমে। এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর 1 কি স্টিমুলেট করে? ফাস, তারপর ভাইরাল ডিএনএ, ভাইরাল আরএনএ এবং ভাইরাল প্রোটিনও করতে পারে। তো ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে নেক্রোপ্টোসিস আমাদের একটা ভাইরালের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। ঠিক আছে, সাইটোমেগালো ভাইরাস কেন? কারণ আমি বললাম নেক্রোপ্টোসিস একটি ক্যাসপাসেস ইন্ডিপেন্ডেন্ট পাথওয়ে। তো এই ক্ষেত্রে সাইটোমেগালো ভাইরাস ক্যাসপাসেস ইনহিবিটর সিনথেসিস করতে পারে। তো এই জন্য সাইটোমেগালো ভাইরাস দিয়ে যেই সেলটা ইনফেক্টেড হয় ওই সেলের ডেটটা ইউজুয়ালি নেক্রোপ্টোসিসের মাধ্যমে হয়ে থাকে, যেটা ক্যাসপাসেস ইন্ডিপেন্ডেন্ট। এছাড়াও নেক্রোপ্টোসিস আমাদের কিছু ফিজিওলজিক্যাল ক্ষেত্রেও কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের যেই বোনের প্লেট গ্রোথ, মানে বোনের যে প্লেটের গ্রোথ হয় ছোটোবেলায় ওটাও নেক্রোটিসিসের মাধ্যমে ডিস্ট্রয় হয়। এছাড়াও স্টিয়াটো হেপাটাইটিস, এইখানে যে সেল ডিস্ট্রাকশন এটাও নেক্রোপ্টোসিসের মাধ্যমে ইউজুয়ালি হয়ে থাকে। এছাড়া আমাদের যেই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসেও সেল ডেথ নেক্রোপ্টোসিসের মাধ্যমে হতে পারে। এছাড়া আমাদের কিছু নিউরো ডিজেনারেটিভ ডিজিজ যেমন পার্কিনসন ডিজিজেও নেক্রোপ্টোসিসের মাধ্যমে সেল ডেথ হয়ে যায়। তাছাড়া রিপারফিউশন ইনজুরিতেও নেক্রোপ্টোসিসটা ইউজুয়ালি কাজ করে থাকে। তারপরে সে মেকানিজম অফ নেক্রোপ্টোসিস। ইউজুয়ালি আমাদের নেক্রোপ্টোসিসে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর 1 এর মাধ্যমে হয়ে থাকে। তো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর 1 এর সাথে যখন ফ্যাস লিগ্যান্ড এসে বাইন্ড করে অথবা কোনো ভাইরাল ডিএনএ আরএনএ অথবা প্রোটিন বাইন্ড করে, তখন এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর 1 দুইটা এনজাইমকে অ্যাক্টিভেট করে। একটা হচ্ছে RIP1 RIP3। তো RIP1 RIP3 ফুল মিনিং হচ্ছে মেমব্রেন অ্যাসোসিয়েটেড কাইনেজ 1 এবং মেমব্রেন অ্যাসোসিয়েটেড কাইনেজ 3। তখন কি হয়, মেমব্রেন অ্যাসোসিয়েটেড কাইনেজ 1 এবং মেমব্রেন অ্যাসোসিয়েটেড কাইনেজ 3 এই দুইটা মিলে একটি কমপ্লেক্স ফর্মেশন করে, যেই কমপ্লেক্সের সাথে ক্যাসপাসেস 8ও এসে জয়েন করে, বাট ক্যাসপাসেস 8 অ্যাক্টিভেটেড হয় না, শুধু জাস্ট জয়েন করে। ঠিক আছে, ক্যাসপাসেস 8 এর এখানে কোনো রোল নাই, দেখা যাচ্ছে ফেইলার টু অ্যাক্টিভেটেড ক্যাসপাসেস 8, এই জন্যে এটাকে ক্যাসপাসেস ইন্ডিপেন্ডেন্ট বলা হয়ে থাকে। তো ইউজুয়ালি ক্যাসপাসেসটা ওর কোনো কাজ নেই, যে এখানে আমি কোশ্চেন মার্ক দেখছি দেয়া আছে। তো RIP1 RIP3 এই দুইটা মিলে নিউক্লিওসোম
তৈরি করে, যেই নিউক্লিওসোম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিন্ন মেটাবলিক অল্টারেশন করে দেয়, যার কারণে এটিপি কমে যায়, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বেড়ে যায়, লিপিড পার অক্সিডেশনও বেড়ে যায়। তো যখন এটিপি কমে যায়, বায়োএনার্জিক ব্রেকডাউন মানে বিভিন্ন যেই এনার্জি ডিপেন্ডেন্ট মেকানিজম ওইগুলো হ্যাম্পার্স হয়। অপরদিকে রস বেড়ে গেলে প্রোটিনের অক্সিডেশন ডিএনএ ড্যামেজ হয়, আর লিপিড পার অক্সিডেশন হইলে লাইপোজোমার মেমব্রেন পারমিটিভ ডিস্টার্ব হয় এবং মেমব্রেন পারমিটিভ ডিস্টার্বটেড হয়, মেমব্রেনটা সোয়েলিং হয়, যার কারণে ইউজুয়ালি সেল থেকে সেলুলার কন্টেন্ট বাইরে চলে আসে। ঠিক আছে, যে ডিজেনারেশন অফ সেলুলার ম্যাক্রোমলিকুলস বাইরে চলে আসে, যার কারণে ইনফ্লামেশন হয় আর সেলের ইন্টিগ্রিটিটা আলটিমেটলি লস হয়, লস অফ সেল মেমব্রেন অ্যান্ড অর্গানিক্স ইন্টিগ্রিটি, যার কারণে ইউজুয়ালি নেক্রোপ্টোসিস হয়ে যায়। তো দেখতে পাচ্ছি এটা দেখতে নেক্রোসিসের মতো, বাট এটার মেকানিজম কিন্তু কিছু প্রোগ্রাম দিয়ে হচ্ছে, এই জন্য এটা নেক্রোপ্টোসিস। অপরদিকে যে ক্যাসপাসিস 8 হচ্ছে, এই ক্যাসপাসিস 8টা অপরদিকে অ্যাপোপ্টোসিসও ওর মতো করতে পারে আলাদাভাবে। ঠিক আছে, এটা হচ্ছে নেক্রোপ্টোসিস। এবার আসে হচ্ছে পাইরোপ্টোসিস। তো পাইরোপ্টোসিস জিনিসটা কি? পাইরোপ্টোসিস মানে বোঝা যাচ্ছে পাইরোজেনের সাথে সম্পর্কিত, মানে পাইরোপ্টোসিসে অলওয়েজ ফিভার প্রডিউস হয়। ঠিক আছে, এইখানে ফিভার প্রডিউস হয়। তো পাইরোপ্টোসিসও একই রকম, এটা মরফোলজিক্যালি নেক্রোসিসের মতো দেখতে, বাট হয় হচ্ছে ইউজুয়ালি অ্যাপোপ্টোসিসের মতো কিছু পাথ হয়ে দিয়ে, বাট এই ক্ষেত্রে অলওয়েজ জ্বর থাকে, বেশি জ্বর প্রডিউস হয়। কেন? কারণ পাইরোপ্টোসিসে ইউজুয়ালি ক্যাসপাসিস 1 অ্যাক্টিভেটেড হয়, অলওয়েজ ক্যাসপাসিস 1 অ্যাক্টিভেটেড হয়। তো ক্যাসপাসিস 1 এর কাজ হচ্ছে ইন্টারলিউকেন 1-কে অ্যাক্টিভেটেড করে দেয়, এটা হচ্ছে ইন্টারলিউকেন 1-কে অ্যাক্টিভেটেড করে দেয়। তো ইন্টারলিউকেন 1 আবার কি করে? আমাদের ফিভার বাড়ায় দেয়, শরীরের টেম্পারেচার বাড়ায় দেয়, এছাড়া ইনফ্লামেশনের এর অনেক রোল আছে। তো এটা শুধু ক্যাসপাসিস 1 এর মাধ্যমে হয় না, ক্যাসপাসিস 11 এর মাধ্যমে ইউজুয়ালি হয়ে থাকে, কারণ ক্যাসপাসিস 1 আর ক্যাসপাসিস 11 প্রায় একই রকম। তো এটা কিভাবে হয়? যখন হচ্ছে আমাদের কোনো ফরেন ম্যাটেরিয়াল আছে, তো প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টরের মাধ্যমে ইউজুয়ালি কোনো ফরেন ম্যাটেরিয়ালকে আইডেন্টিফাই করে, আমরা ইমিউনোলজি থেকে জানি। তো ফরেন কোনো ম্যাটেরিয়াল যখন আসে, ওর যেই প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টরটা একটা সেলের, ওটাকে রিকগনাইজ করে সেলের মধ্যে ইউজুয়ালি ইনফ্লামোজোম প্রডিউস করে। ঠিক আছে, ইনফ্লামোজোম। তো ইনফ্লামোজোমের কারণে ইউজুয়ালি এই ক্যাসপাসিস 1টা অ্যাক্টিভেটেড হয়, আলটিমেটলি ইন্টারলিউকেন 1 রিলিজ হয়। এবার আসি অটোফেজি। তো অটোফেজি জিনিসটা কি? অটোফেজি হচ্ছে সেলের নিজস্ব কনস্টিটুয়েন্স খেয়ে ফেলা। ঠিক আছে, এটাই অটোফেজি। তো অটোফেজি অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। যখন ইউজুয়ালি স্টারভেশন হয়, তখন সেলগুলো বাঁচার জন্যে সেলের নিজস্ব কনস্টিটুয়েন্টসগুলো লাইসোজাইমাল এনজাইমের মাধ্যমে ডিগ্রেডস করে ফেলে। তো অটোফেজি ইউজুয়ালি মেনলি 3 টাইপস। ঠিক আছে, একটা হচ্ছে চ্যাপেরন মিডিয়েটার্স অটোফেজি, একটা মাইক্রো অটোফেজি, একটা ম্যাক্রো অটোফেজি। তো যেটা চ্যাপেরন মিডিয়েটার্স অটোফেজি, ওই ক্ষেত্রে ইউজুয়ালি যেই লাইসোজোমটা থাকে, লাইসোজোমাল মেমব্রেনের মধ্যে দিয়ে কোনো সেলুলার কন্টেন্টস চ্যাপেরনের সহায়তায় ভিতরে ঢুকায় ডিগ্রেডস করে দেয়। আর যেটা মাইক্রো অটোফেজি, সেটা লাইসোজোমাল মেমব্রেনকে চাপ দিয়ে এইভাবে কোনো কনস্টিটুয়েন্টস ভিতরে ঢুকে আলটিমেটলি সেটা ডিস্টার্ব হয়ে যায়। অপরদিকে যেটা ম্যাক্রো অটোফেজি, সেটা হচ্ছে রিয়েল অটোফেজি। তো চলে আসে ম্যাক্রো অটোফেজিটা কীভাবে হয়। ম্যাক্রো অটোফেজিটা ইউজুয়ালি প্রথমে কিছু ইনিশিয়েশন কমপ্লেক্স আর কিছু নিউক্লিয়েশন কমপ্লেক্স একসাথে মিলিত হয়। ঠিক আছে, এর সাথে যেই সেলকে বা যেই অর্গানালিসকে অটোফেজ করতে হবে, অর্গানালিসও এসে যুক্ত হয়। তো ইনিশিয়েশন কমপ্লেক্স, নিউক্লিয়েশন কমপ্লেক্স, যে অর্গানালিসকে অটোফেজ করতে হবে, এই সবগুলো কিছু জিন দিয়ে কোড হয়, ওটাকে বলা হয় এটিজি জিন বা অটোফেজিক জিন। তো এটিজি জিন ডজনেরও বেশি আছে, এদেরকে ইউজুয়ালি 12টার বেশি পাওয়া গিয়েছে। ঠিক আছে, তো এগুলো কি করে? প্রথমে ইনিশিয়েশন কমপ্লেক্স আর নিউক্লিয়েশন কমপ্লেক্স এবং সাইটোপ্লাজমিক গ্রানিউলস মিলে একটি ডাবল মেমব্রেনের ভিতরে চলে যায়। ঠিক আছে, এইটা ইনিশিয়েশন ফেজ। তো এখানে দেখতে পাচ্ছি ডাবল মেমব্রেন, এই ডাবল মেমব্রেনের যেই স্ট্রাকচারটা, ওটা আসে ইউজুয়ালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে। তো এটাকে বলা হয় ফ্যাগোফোর। এই ফ্যাগোফোরটা আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তো অর্গানাইজগুলো এর মধ্যে চলে যায়, চলে যাওয়ার পরে তখন আরেকটা লাইট চেন 3 আসে। এই লাইট চেনটা হচ্ছে মাইক্রোটিউবিউল অ্যাসোসিয়েটেড প্রোটিন লাইট চেন 3। তো এই লাইট চেন 3টা ইউজুয়ালি
যেটা হচ্ছে ফ্যাগোফোর ছিল এর দুই কিনারা এইভাবে অ্যাটাচ করে দেয়, যে দেখতেছি এখানে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তো যখন অ্যাটাচ করে দিবে তখন এই যে কনস্টিটিউয়েন্ট যাকে হচ্ছে অটোফেস করতে হবে ওইগুলো ওর মধ্যেই থাকে, যে ওর মধ্যেই থাকতেছে। তো যখন এই দুইটাকে একসাথে করে দিচ্ছে, ঠিক আছে, তখন ওই প্রসেসটাকে বলা হয় ইলংগেশন। তো ইলংগেশন হওয়ার পরে যেই স্ট্রাকচারটা ফর্মেশন হয় ওটাকে বলা হয় অটোফ্যাগোজোম। তো এটা আস্তে আস্তে ম্যাচুরেশন হয়। তো অটোফ্যাগোজোম যখন ম্যাচুরেশন হয় তখন লাইসোজোমটা এসে এর সাথে ফিউজড হয়। ফিউজের লাইসোজাইম যে এনজাইম আছে ওইগুলো এর মধ্যে রিলিজ করে দেয়। তো লাইসোজোম যখন এসে এর সাথে ফিউজড হয় তখন বলা হয় ওটাকে অটোফ্যাগোলাইসোজোম। তো অটোফ্যাগোলাইসোজোমের মাধ্যমে ইউজুয়ালি সেলুলার কনস্টিটিউয়েন্টস ডিগ্রেডস করে দেয়, এই যে ডিগ্রেডেশন হয়ে যায়, দেন এইগুলো আবার রিসাইকেলিং হয়ে সেলের জন্যই ভালো কাজ করে। তো এই ক্ষেত্রে দেখতেছি এটা সেলের জন্য ভালো। বাট স্টারভেশনে যে অটোফেজি হয় বা আফটার এটিপি ডিপ্লেশনে অটোফেজি হয় ওগুলো ইউজুয়ালি খারাপ। তো অটোফেজি অনেক ক্ষেত্রে হতে পারে, যেমন আমাদের ক্যান্সারে অটোফেজি হতে পারে। ক্যান্সার গ্রোথ বা ক্যান্সার ইনহিবিশন দুই ক্ষেত্রে অটোফেজি কাজ করে। এছাড়া আমাদের কিছু ডিজেনারেটিভ ডিজিজে হতে পারে, যেমন অ্যালহেজমিয়ার ডিজিজে হতে পারে। এছাড়াও হান্টিংটন ডিজিজেও অটোফেজি হতে পারে। এছাড়া আমাদের ইনফেকশিয়াস ডিজিজের ক্ষেত্রেও অটোফেজি অনেক কার্যকরী, যেমন হচ্ছে আমাদের হারপিস সিমপ্লেক্স ভাইরাস 1, মাইক্রোব্যাকটেরিয়াম। এছাড়াও আমাদের যেই সিজেলা স্পিসিস আছে এর এগেনস্টেও অটোফেজি অনেক কার্যকরী। বাট আমাদের বললাম যে আমাদের অটোফেজি কিছু জিন দিয়ে রেগুলেট হয়, এটিজি জিন। তো এটিজি জিনের যেটা হচ্ছে 5 নাম্বার জিন, এই 5 নাম্বার জিনটা যদি ম্যাক্রোফেজ দ্বারা ঠিকমতো কাজ না হয়, ঠিক আছে, তাহলে আমাদের এই মাইক্রোব্যাকটেরিয়ামের সাসসেপ্টিবিলিটি বেড়ে যায়, টিউবারকুলোসিস ইউজুয়ালি বেশি হয়। এটা আমাদের যেই সব ক্রোনস ডিজিজ আছে, আলসারেটিভ কোলাইটিস আছে, এইগুলাও অটোফেজি কাজ করে। এখন আসি সেলুলার এজিং। তো সেলুলার এজিং জিনিসটা কি? সেলুলার এজিং হচ্ছে ইউজুয়ালি আস্তে আস্তে সেলটা প্রোগ্রেসিভলি তার যেই ফাংশন বা ভায়াবিলিটি সেটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। তো এটা হচ্ছে সেলুলার এজিং। সেলের যে অর্গানালিস থাকে, সেলের নর্মাল ফাংশন ওইগুলো আস্তে আস্তে ডিস্টার্বটেড হয়ে যায়। এটা হচ্ছে সেলুলার এজিং, মানে সেলটা আগের মতো আর ফাংশনও করতে পারে না, ভায়াবিলিটি থাকে না। তো সেলুলার এজিংয়ের কারণ ইউজুয়ালি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জেনেটিক কজ, একটা এনভায়রনমেন্টাল কজ। তো জেনেটিক কজ হতে পারে দেখা যাচ্ছে সেলটার যেই ডিএনএ ড্যামেজ হচ্ছে ওটা রিপেয়ার করতে পারতেছে না, অথবা সেলে হচ্ছে কিছু জেনেটিক অ্যাবনর্মালিটি থাকতেছে। আর এনভায়রনমেন্টের মধ্যে বলা যায় যে বিভিন্ন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যদি বাইরে থেকে আসে তাহলে হতে পারে। এছাড়া সেলের যেই প্রোটিওজোমাল অ্যাক্টিভিটি ওটাও ডিফেক্ট হচ্ছে। তো ইউজুয়ালি মেন কজ মানে সেলুলার এজিংয়ের মেন কজকে 4টা ক্যাটাগরিতে ভাগ হয়। প্রথমটা হচ্ছে ডিএনএ ড্যামেজ, তারপর হচ্ছে সেলুলার সেনসেন্স, দেন ডিফেক্টিভ প্রোটিন হোমিওস্ট্যাসিস আর নিউট্রিয়েন্ট সেন্সিং। তো প্রথমে আসে ডিএনএ ড্যামেজ। ডিএনএ ড্যামেজটা ইউজুয়ালি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসের জন্য হয়ে থাকে। তো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসটা ডিএনএ ড্যামেজ করলে যদি ওই ডিএনএ ড্যামেজের যে রিপেয়ারিং সিস্টেম এখানে কোনো ডিফেক্ট থাকে তাহলে আলটিমেটলি মিউটেশন হয়ে যায়। এছাড়াও দ্বিতীয় আসে হচ্ছে সেলুলার সেনসেন্স। সেলুলার সেনসেন্সকে রেপ্লিকেশন সেনসেন্সও বলা হয়। তো হোয়াট ইজ সেলুলার সেনসেন্স অন রেপ্লিকেশন সেনসেন্স? ইউজুয়ালি একটা সেল আমরা জানি ডিভাইড করে অনেকগুলো সেলে কনভার্ট হয়, রেপ্লিকেট করে আর কি। তো এই একটা সেল থেকে দুইটা সেল বা রেপ্লিকেট করার ক্ষমতাটা যখন আর থাকে না তখন ওটাকে বলা হয় সেলুলার সেনসেন্স বা রেপ্লিকেশন সেনসেন্স। তো এটার মেন কারণ হচ্ছে টেলোমিয়ার শর্টেনিং। ইউজুয়ালি সেল সাইকেলে মাইটোসিসে যে টেলোমিয়ার থাকে, তাই না, ওই টেলোমিয়ার যদি শর্টেনিং হয়ে যায় টেলোমিয়ারের জন্য সেলটা ডিভাইড হতে পারে না, যার কারণে সেলটা ওই রকমই থাকে। তো এটা ইউজুয়ালি সেলুলার সেনসেন্স। তো যার কারণে সেলুলার রেপ্লিকেশনের কমে যাচ্ছে, সেল লস হয়ে যাচ্ছে। এবার আসে ডিফেক্টিভ প্রোটিন হোমিওস্ট্যাসিস। এই ক্ষেত্রে হচ্ছে প্রোটিনের যদি ড্যামেজ হয় প্রোটিনটা রিপেয়ার হতে পারে না, যার কারণে ড্যামেজ প্রোটিনই অ্যাকুমুলেট হতে থাকে, ঠিক আছে, যার কারণে সেলের নর্মাল ফাংশনাল কাজ করে না। এবার আসে নিউট্রিয়েন্ট সেন্সিং। নিউট্রিয়েন্ট সেন্সিংটা ইউজুয়ালি কম খাইলে লংগিভিটি বাড়ে, এটার উপরে ডিপেন্ড করে। এক্ষেত্রে কি হয়, ইউজুয়ালি নিউক্লিয়ার সেন্সিংয়ে যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 আছে, ওই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1টা
কম অ্যাক্টিভেটেড থাকে, আর সারটুইন্সগুলো বেশি অ্যাক্টিভেটেড থাকে। সারটুইন্স হচ্ছে এক ধরনের এনজাইম। সারটুইন্স গ্রুপের মধ্যে ইউজুয়ালি 7টা এনজাইম আছে, ওইগুলো বেশি অ্যাক্টিভেটেড থাকে, যার কারণে আমাদের ট্রান্সক্রিপশনটা অল্টার্ড হয়ে যায়, যার কারণে ডিএনএ রিপেয়ারও হয়, প্রোটিন হোমিওস্টেসিসও হয়। মানে নিউট্রিয়েন্ট সেন্সিং ইউজুয়ালি আমাদের যে এজিংটা ওটাকে রিপেয়ার করার চেষ্টা করে। তো এটা হচ্ছে যদি কম ক্যালোরি ইনটেক করা হয় তাহলেই এই রিপেয়ার সিস্টেমটা ইউজুয়ালি হয়ে থাকে। তো দেখা যাচ্ছে এইটা এবং এইটা দুইটা মিলে ইউজুয়ালি সেলুলার ইজিং কাউন্টার অ্যাক্টস করে। এটা যদি বেশি হয় সেলুলার ইজিং কম হয়, এটা বেশি হলে সেলুলার ইজিং বেশি হয়।